তো আজকে যে এসছেন কী জন্য এসছেন আপনারা? আজকে আমাদের মামলা ছিল প্রথম মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষ মহাশয়ের এজলাসে। উনি শুনেছেন এবং সিবিআইকে নির্দেশ দিয়েছেন সব কিছু নিয়ে আসতে পরের শুক্রবার। এটা আমরা বিচারের দিকে একটু এগোচ্ছি এটাই মনে হচ্ছে। কেমনটা এগোচ্ছেন, কতটা এগোতে পারছি? কারণ সিবিআই যে একটা জায়গায় কোনো চার্জশিটই দিচ্ছিল না এবং দুজন ধরা পড়েছিল যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তাদেরও চার্জশিট না দেওয়ার কারণে তারা ছাড়া পেয়ে গেছে। এইবার হয়তো সিবিআই একটু নড়ে চড়ে বসবে। এই যে আপনার মেয়ে স্বাস্থ্যকর্মী, একজন নার্স ছিল, ডাক্তার ছিল, তিনি একজন ডাক্তার মারা গেল, সরকারি মানুষ ছিল, সেই জায়গা থেকে সরকারের ভূমিকাটা কেমন করছে? সেই জায়গা থেকে আমার মেয়ে একজন সরকারি কর্মচারী, সে একটা ইনস্টিটিউটের ছাত্রীও, সে সেকেন্ড ইয়ার পিজিটি ছিল। সেখানে সে যে চলে গেছে, তাকে যে প্রতিষ্ঠানিক খুন করা হয়েছে, কিন্তু তখন ওই প্রতিষ্ঠান সেটা মনেই করেনি যে সে একজন কর্মী, তারা একজন সহকর্মীকে যে হারিয়েছে সেটা মনে করেনি তারা তখন, এবং আমাদেরও কোনো সহযোগিতা প্রতিষ্ঠান করেনি। এবং এরকম একটা খুনের পরে দেহটা যে প্রিজার্ভ করতে হবে বা রাতে পোস্টমর্টম করা যাবে না, দিনের বেলা পরে আবার পোস্টমর্টম করতে হবে, এসব দিকে প্রতিষ্ঠান এগোতেই দেয়নি, নিজেরাও এগোয়নি, পুলিশকেও এগোতে দেয়নি। তাদের কারণটা কি, তারা কেন ধামাচাপা দিতে চেয়েছে সব কিছু। এবং আমরা দেখেছি আমাদের এলাকার লোকাল কমিশনার, লোকাল এমএলএ, আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, তাদের আমরাই ডেকে নিয়ে এসেছিলাম সঞ্জীব মুখার্জিকে। তারা এসেও আমার মেয়ের দেহটা যাতে দ্রুত পুড়িয়ে দেওয়া যায়, সমস্ত তথ্য লোপাট করে দেওয়া যায়, সেটাই চেষ্টা করেছিল এবং সেটাই করেছে। রাজ্য সরকার যে আপনার মেয়ের ফাঁসি দেয়নি সঞ্জয়ের শিয়ালদা কোর্ট, সে নিয়ে তো হাইকোর্টে তারা মামলা করে। ওনারা ভেবেছিলেন যে সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে কেসটা সম্পূর্ণ মিটে যাবে। আমরা সেটা মানি না। সঞ্জয় একা এই আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত নয়, আরও একাধিক জড়িত রয়েছে। সেই জন্য আমরা সঞ্জয়ের ফাঁসি চাইনি, আরও তদন্ত হোক, সমস্ত অপরাধীরা ধরা পড়ুক এবং সমস্ত অপরাধী আমার মেয়ের যেমন চরম অত্যাচার করে মেরেছে ওরকম অত্যাচারিত হয়ে যেন মারা যায়, এটাই আমরা চাই। শুধু কি আপনার মেয়েকে শুধু কি মানে ধর্ষণ করে খুন করার উদ্দেশ্য ছিল না? না, মোটিভ খুন করাই ছিল। এটা আপনারা কালকে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল, ওটাও দেখবেন। অনেক দিন থেকে ওর উপর অত্যাচার চলছিল, ধর্ষণ হয়তো হয়ইনি। আমি মনে করি ওকে মার্ডারই করা হয়েছে। কারণটা কি কিছু জেনে ফেলেছিল? হ্যাঁ, জাল ওষুধ, জাল ইঞ্জেকশন, এগুলো জেনে ফেলেছিল। আমাদেরও বলতো বাড়িতে গিয়ে, আমরাও জানতাম এগুলো। কিন্তু তাই বলে যে মেয়ে একেবারে মার্ডার হয়ে যাবে, ওকে যে পৃথিবীকে বাঁচার অধিকারই দেওয়া হবে না, এটা আমরা বুঝতে পারিনি, আমার মেয়েও বুঝতে পারেনি। শেষমেশ বিচার পাওয়ার কতটা আশা করছে? আমরা শেষমেশ কেন, শেষ না দেখে ছাড়বই না, আমাদের এটা প্রতিজ্ঞা। সেদিন মেয়ের ওই রক্তাক্ত মুখ দেখে আমি যেমন প্রতিজ্ঞা করেছিলাম বিচার না পাওয়া অবধি আমি মাথায় চুল আঁচড়াবো না, তেমনি প্রতিজ্ঞা করেছিলাম বেঁচে যতদিন থাকবো ততদিন মেয়ের ন্যায় বিচারের জন্য লড়বো। এই প্রতিজ্ঞা আমার এখনও আছে, আর আমি হতাশও হইনি, বিচার আমরা সঠিক পাবো। আপনার মেয়ের বিচারের জন্য যারা রাস্তায় নেমেছিল দেশ তথা বিদেশেও, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো হতাশ হওয়ার কিছু নেই, বিচার আমরা পাবো, কিন্তু লড়াই আপনারা আরও জারি রাখবেন, আমাদের পাশে থাকবেন। সরকারি যে সাহায্য, আর্থিক সাহায্য দেবে, কোনো আর্থিক সাহায্য আমি চাই না, কারণ কোনো আর্থিক সাহায্য, আমার যেটা ক্ষতি হয়েছে সেটা কোনো আর্থিক পয়সার বিনিময়ে সেটা কোনো দিন হবে না। তাই আমি কোনো পয়সা চাই না, কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না আমার মেয়ের বিনিময়ে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে যে মামলাটা হাইকোর্টে রিটার্ন এসছে, মানে যে আবেদন আমরা রেখেছিলাম সুপ্রিম কোর্টে, সে যে হাইকোর্টে মামলাটা সুমোটোটা ফেরত দেওয়া হোক, কিন্তু সুমোটোটা ফেরত আসেনি, কিন্তু হাইকোর্ট মামলাটা শুনতে পারবে এই মর্মে একটা সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়েছে। আজ সেই মামলা শুনানি ছিল এবং সেখানে আমরা যে 54টা কোশ্চেন রেখেছি তার উত্তর কোর্ট খোঁজার চেষ্টা করছে এবং সিবিআইকে শুক্রবার দিন কেস ডায়েরি এবং স্ট্যাটাস রিপোর্ট নিয়ে হাজির হতে বলেছে। আশা করছি আমরা এর যেরকম যদি পরিস্থিতি থাকে আমরা ন্যায় বিচার পাবো। শিয়ালদা কোর্টে সঞ্জয় রায় যখন মানে আমৃত্যু কারাবাস দিয়েছিল, মানে যাবজ্জীবন দিয়েছিল, আবদ্ধটা বলা বলেছে আমার, তখন রাজ্য সরকার কিন্তু হাইকোর্টে চলে এসেছিল যে তাকে কেন ফাঁসি দেওয়া হবে। বর্তমানে বহরমপুরে একটা সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের কাছে যদি মামলাটা থাকতো, বিচারটা থাকতো, তাহলে আমরা সঞ্জয়ের ফাঁসি করিয়ে দিতাম। তাহলে কি বিচার ব্যবস্থার উপর উনি প্রভাব খাটান? মানে বিচার ব্যবস্থা জজরা যে সিদ্ধান্ত নেন সেটাও কি ওনার দ্বারা প্রভাবিত হয়? এই কারণেই আমরা আমার মেয়ের যে খুনি
এবং তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে মুখ্যমন্ত্রী জড়িত এই কথাটা বলার সাহসটা উনি আমাদের জুগিয়েছে। হয়তো উনি এই জন্যই বলেছেন, ইতিমধ্যে আপনি জানেন যে কুলতলি নাবালিকা খুন এবং ধর্ষণে 62 দিনে তার ফাঁসি। শুনুন, বিচারটা করে কোর্ট, বিচারটা কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার করে না, প্রশাসন করে না, বিচারটা করে কোর্ট। কোর্টে যে জজ সাহেব যিনি থাকেন তিনি এই বিচার সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই তার রায়টা দেন। সেটা মানতেই হবে সবাইকে। রায় কোর্টের রায়, আমরা কোর্টের আন্ডারে সমস্ত দেশ প্রশাসন চলে, কোর্টের কাছে সবাই সমান। সেখানে উনি বলছেন আমি থাকলে ফাঁসি করিয়ে দিতাম, তার মানে কি কোর্টে উনি প্রভাবিত করেন কোর্টকে। তাহলে উনি এটাও বলতে চাচ্ছেন যে আমি অনেককে ফাঁসিয়ে দিতে পারি। হ্যাঁ, অনেকে বাঁচিয়ে দিতে হবে, এটাও তো পরোক্ষ হবে, তাই তো সেই জন্য তো বলছি যে আমার মেয়ের মৃত্যুর জন্য উনিই দায়ী। তাহলে ওনাকে দায়ী করছেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সিস্টেমের বিরুদ্ধে লড়াইটা করছেন কেমন? আমার সিদ্ধির বিরুদ্ধে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি এবং লড়াই চালিয়ে যাব যতদিন আমরা জীবিত থাকবো। আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকবে, আমরা এই লড়াই চালিয়ে যাব। এবং সরকারের বিরুদ্ধে এই যে সরকার যে জালিয়াতি করছে, যে জাল ওষুধ যার জন্য আমার মেয়ের মৃত্যু হয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। অভয়া কি অনেক কিছু জেনে গেছে? অনেক কিছু জেনে গেছিলো, যেটা গতকাল পেপারে আমরা এটা ফ্লাশ করতে চাইনি, কিন্তু কীভাবে ও প্রকাশে চলে এসছে। আমরা সিবিআইকে বহুবার বলেছি, সিবিআই দিকটা দেখছিল না, এখন আশা করছি এই দিকগুলো দেখবে। এই যে আমরা যে 54টা কোশ্চেন রেখেছি তার মধ্যে সমস্ত বিষয়গুলো আছে। যে মানে জাল ওষুধ, সেটা কি জাল ওষুধ, অরাজকতা, মানে অনেক পিজিটি, তারপর ইন্টার্ন, তারা ডিউটি করতো না, কিন্তু নাম প্রেজেন্ট হয়ে তো কাজ করতো না। এবং তাপস প্রামাণিক বলে যিনি ডাক্তারবাবু আছেন, প্রতিবাদী ডাক্তার, তিনি প্রকাশ্যে বলেছেন অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাস যদি একটা পেশেন্টের চ্যানেল তৈরি করতে পারে, স্যালাইন দেওয়ার চ্যানেল বটলটা লাগাতে পারে, তাহলে আমি ডাক্তারই ছেড়ে দেবো। তার মানে কতটা মারাত্মক অবস্থা চিকিৎসা ব্যবস্থার মধ্যে ডাক্তার তৈরি হতে গিয়ে ডাকাত তৈরি হচ্ছে এই রাজ্য সরকারের প্রশ্রয়ে। তার প্রমাণ মানুষ, উনি জানেন কি জানেন না জানি না, তবে আমাদের মেডিকেল কলেজগুলোতে ডাক্তার তৈরি করতে গিয়ে ডাকাত তৈরি হচ্ছে। অনেক কিছু জেনে গেছিল, সেটাকে আপনাদের শেয়ার করেছিল বাড়িতে গিয়ে আপনারা? কিছু কিছু তো করতেই, তখনই আপনারা সতর্ক হলে হয়তো আজকে। তো সতর্ক হব কী করে? যেটা ডাক্তারের মেইন অস্ত্র হচ্ছে ওষুধ যদি সে লিখতে তার বিরুদ্ধে খারাপ ওষুধ থাকে, তাহলে জাল ওষুধ থাকে, তাহলে বিরুদ্ধে তো অবজেকশন জানাবে। দাদা একটু এদিকে। আমরা আজকে কোর্টরুমে দেখলাম সিবিআই যিনি কাউন্সিলর তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করা যায়। এটা থেকে বোঝা যায় যে সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন যে সিবিআইয়ের যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে, এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই। সামনে তাকিয়ে দেখুন, এর উত্তর এর আগে মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই, কিন্তু আইনে অসুবিধা আছে, আর তারাই তারা বোঝাতে চাইছে ইনভেস্টিগেশন হোক, তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কি, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কীভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন।